হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। রাতে মাঠে নামতেছে বার্সেলোনা, গুরুত্বপূর্ণ ম্যাচ গেতাফের এগেনস্টে। তো এই ম্যাচে লা লিগাতে আজকে রাতে মুখোমুখি হবে বার্সেলোনা। বর্তমানে বার্সেলোনা এর অনেক বড় একটা সমস্যার মধ্যে দিয়ে যাইতেছে। এই সমস্যাটা হচ্ছে ইনজুরির সমস্যা। মার্ক আন্দ্রে তের স্টেগেন, সে তো ইনজুরিতে পড়ছে গত ম্যাচে। টিমের মেইন গোলকিপার এবং সে তো ক্যাপ্টেন, তো সে ইনজুরিতে পড়ে তার জায়গাটা সে মানে লস করছে। এবং তার পজিশনে তো বর্তমানে ইনাকি পেনা সে সুযোগ পাবে আজকের ম্যাচে। ইনাকি পেনাকে মানে গোল পোস্টে দেখা যাওয়ার সম্ভাবনাটা বেশি, সম্ভাবনা বেশি না, এটাই নিশ্চিত বলেই মনে করতেছি। তো স্টেগান সে তার রিকভার হওয়াটা অবশ্যই বার্সেলোনার জন্য মানে প্রয়োজনীয় বলে মনে করতেছি, যেহেতু এই মুহূর্তে বার্সেলোনার আর কোনো গোলকিপার, উল্লেখযোগ্য কোনো গোলকিপার ওইভাবে নাই। তো এরকমও অনেক নিউজ দেখা যাইতেছে কিংবা অনেক রিপোর্ট দেখা যাইতেছে যে বার্সেলোনা গোলকিপার সাইনিংয়ের বিষয়ে ভাবতেছে। তো অনেকের নামই আছে সেখানে। আমরা অনেক অনেক গোলকিপারের নাম এমনও শুনতেছি যারা ইতিমধ্যে অপশন নিয়ে ফেলছেন। তো অনেকেই আবার অবসর ব্যঙ্গে আসতেও আগ্রহ প্রকাশ করছেন। তো শেষ পর্যন্ত এই বিষয়টা কোন দিকে যায় সেটাই একটা দেখার বিষয় হবে। বার্সেলোনার তো অবশ্যই গোলকিপার দরকার, কারণ ইনাকি পেনার উপরে পরবর্তী সিজনের পরবর্তী সময়টা ওইভাবে ভরসা রাখা যাবে বলে মনে হচ্ছে না, আর রাখাটা ঠিক হবেও না। কারণ এই গোলকিপারটার তো যথেষ্ট পরিমাণ ম্যাচ খেলার অভিজ্ঞতাও নাই। আবার এই প্লেয়ার তো মানে ওই রকমভাবে যে কোনো কম্পিটিটিভ ম্যাচে সে পার্টিসিপেটও করছে সেটাও নাই। তো দেখা গেল মানে বার্সেলোনা তো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলাতে তো মানে ফেস করতে হবে, ওইখানে তো অনেক জায়ান্টস টিমগুলার এগেনস্টে খেলতে হবে। ওইখানে ইনাকি পেনাকে ওইভাবে তো মানে তার উপরে ডিপেন্ডেবল হওয়াটা বার্সেলোনার জন্য ঠিক হবে বলে মনে করতেছি না। তো সেই জন্য বার্সেলোনার অবশ্যই ইমার্জেন্সি সাইনিংয়ে যাওয়া দরকার। আর আজকের ম্যাচে তো অবশ্যই মানে স্কোয়াডে যারা লাস্ট ম্যাচে ছিল তারাই আছে। তো মানে দানি অলমো সেও ইনজুর্ড, তারও ইনজুরি একটা বার্সেলোনাকে তার সার্ভিসটা দিতে পারতেছে না, এইটা একটা বিষয়। তো তাছাড়া তো আরও প্লেয়ার্সরাও ইনজুরিতে আছে। ফ্র্যাঙ্কি ডি ইয়ং, বলা যায় যে উল্লেখযোগ্য যে প্লেয়ারগুলা ছিল তাদের বেশিরভাগই মাঠের বাইরে ইনজুরির কারণে। প্লেয়ার্সরা এত ঘন ঘন কিংবা বর্তমান সময়ে এসে মানে একটু একটু মানে আহ, একটু মানে অন্য প্লেয়ার্সের সাথে সংঘর্ষ হলেই ইনজুরিতে পড়ে যাওয়ার মূল কারণটা আমার কাছে মনে হইতেছে যে এত ঘন ঘন ম্যাচ দেয়াটা। অর্থাৎ লিগ কমিটি থেকে শুরু করে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কমিটি, তো ওয়েফা কমিটি কিংবা লিগ কমিটি সবার কথাই বলতেছি, ওনারা যেইভাবে মানে ম্যাচগুলা মানে সূচি করতেছেন, স্কেজুয়ালটা এমনভাবে ওনারা ফিট করছেন, পুরাই বিজি হয়ে গেছে। তো প্লেয়ার্সদের জন্য এইটা মেনে নেওয়াটা কিংবা এই অনুযায়ী আগানোটা কঠিন হয়ে গেছে। তো এই বিষয়টা মানে খুব বেশি প্রভাব ফেলতেছে প্লেয়ার্সদের শারীরিক শক্তির উপর। তো ফিজিক্যালি যদি প্লেয়ারটা ঠিক থাকতে না পারে তাহলে সিজন সে কন্টিনিউ কিভাবে করবে? প্লেয়ারটা মাত্র মানে একদম ঘন ঘন যদি ম্যাচ এইভাবে খেলতে হয় তাহলে তো দেখা যাবে যে মানে প্লেয়ার পুরো স্কোয়াডই খালি হয়ে যাবে ইনজুরির কারণে। তো মানে এই বিষয়টা আমার কাছে কোনোভাবেই মানে পছন্দ হইতেছে না ওইভাবে, যে মানে বেশি বেশি ম্যাচ হলে সাপোর্টার্সদের জন্য বা ফ্যানদের জন্য একটা বিষয় হইতেছে বেশি বেশি খেলা দেখতে পারবে, কিন্তু বেশি বেশি খেলা দেখতে গিয়ে যদি প্লেয়ার্সরা একদম স্কোয়াড খালি হয়ে যায় ইনজুরি হয়ে, তাহলে তো সেই বেশি বেশি খেলার কোনো দরকার নেই। প্লেয়ার্স ঠিকঠাক মতো সে যদি মানে সুস্থ হয়ে মানে একদম ফিট থেকে যদি মাঠে আসতে পারে এবং ওই তার পারফরমেন্সটা ঠিকঠাক মতো ডেলিভার করতে পারে, সেইটা হবে একদম এনজয়েবল বা উপভোগ্য বিষয়। সে ঠিক তার ক্লান্তির হয়ে যাবে কিংবা সে টায়ার্ড অবস্থায় আছে, এই অবস্থায় পরবর্তী ম্যাচ খেলতে নামলে তার তো ইনজুরি হওয়ার সম্ভাবনাটা অবশ্যই বেশি থাকবে। তো এইটা হচ্ছে একটা খুব বড় বিষয়। এই বিষয়টা নিয়ে অবশ্যই মানে যারা কর্তা আছেন, সিদ্ধান্ত গ্রহণকারী,
ওনাদের আরও বেশি মানে ভাবার দরকার বলে মনে করতেছি। ওনারা ভেবে হয়তো এই সিদ্ধান্তটা নিছেন, কিন্তু এই সিদ্ধান্তটা তো কোনোভাবেই মানে কার্যকর ভূমিকা পালন করতে পারতেছে না। এটা তো এত বেশি ইফেক্টিভ হইতেছে না। এটা মানে এইটা নিয়ে আরও বেশি মানে গবেষণা করা দরকার, তারপরে একটা সিদ্ধান্তে যাওয়া উচিত হবে বলে মনে করতেছি। অন্যদিকে তো মানে বার্সেলোনার গত ম্যাচে তারা বড় একটা স্কোর করছিল। রবার্ট লেভানডস্কি সেই স্কোরলেস অবস্থায় ছিল, কিন্তু স্কোর পাইছে গত ম্যাচে 2টা। তো এইটা তাকে অনেক বেশি পজিটিভ অবস্থায় নিয়ে আসতে হেল্প করতেছে। আজকের ম্যাচে কি হয়, সে কি করতে পারে বা তার তার দ্বারাটা কেমন থাকে সেটাই দেখার বিষয়। আনসু ফাতি তো অবশ্যই স্কোয়াডে আছে। তারপর রাফিনহা, লামিন ইয়ামাল, তারা তো সামনেই আছে। এই তিনজন অবশ্যই স্টার্ট করার সম্ভাবনা বেশি। অ্যাটাক লাইনটা আগে বললাম। তারপর মিডে এসে মিডে তো আমরা অবশ্যই মানে পাবলো তোরেকে স্টার্ট করতে দেখতে পারি বলে মনে করতেছি, যেহেতু আরও যারা আছে তারা তো অনেকেই মানে বললাম মাঠের বাইরে। তো পাবলো তোরে, সে তো লাস্ট ম্যাচেও ভালো খেলছিল, তো তাকে অবশ্যই বিবেচনায় রাখা হবে বলে মনে করতেছি। আর এরিক গার্সিয়াকে তো মিডে ব্যবহার করা হইতেছে। এরিক গার্সিয়া থাকলেও থাকতে পারে। এই প্লেয়ারটাও যথেষ্ট মানে এক্সপেরিয়েন্সড, তাকেও ব্যবহার করতেছে বার্সেলোনা। আজকের ম্যাচে তার স্টার্ট করার সম্ভাবনাটা দেখতেছি। মার্কস কাসাদো, সেও থাকতে পারে। লেফট ব্যাক রাইট ব্যাক এই দুইটা তো ফিট। এই দুইটাতে যারা দুইজন মানে কন্টিনিউ করতেছে এরাই থাকবে। আর সেন্টার ব্যাকে ইনিগো মার্তিনেজ, সে থাকবে। এই প্লেয়ারটা যথেষ্ট পরিমাণ ভালো করতেছে। তার মানে এই সিজনটা সে খুবই দুর্দান্তভাবে শুরু করছে। বার্সেলোনার হয়ে তার ভালোই সময় যাইতেছে, সেটা মানে বলার অপেক্ষা রাখে না। কুবার্সিকেও মানে কুবার্সিতেও থাকবে। এই হচ্ছে স্টার্টিংটা। আমার কাছে মনে হইতেছে যে এরা থাকার সম্ভাবনাটা বেশি। আর আনসু ফাতিকে মানে বেঞ্চ থেকে আসতে বা সাবস্টিটিউট থেকে এসে পারফর্ম করতে দেখা যাইতে পারে। আর গোলকিপারে তো ইনাকি পেনা, তার কথা শুরুতেই বলছিলাম। তো এই বার্সেলোনা বার্সেলোনা পয়েন্ট দরকার যদি তারা এই ধারাটা অব্যাহত রাখতে চায়। তাদের তো লিগে পারফর্ম ভালো, মানে যতগুলা ম্যাচ খেলছে তারা তো ইতিমধ্যে 6টা ম্যাচ খেলে ফেলছে। লিগে যেহেতু ভালো করতেছে সেহেতু এই দ্বারা অব্যাহত মানে আরও একটা লম্বা সময় থাকার মানে আরও কিছু দিন থাকার বা কিছু ম্যাচ থাকার সম্ভাবনা দেখতেছি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আরেকটা অবস্থা বা আরেকটা ধরন, ওইখানে গিয়ে তো তারা হেরে আসলো, সেটা আপনারা মানে জানেন। তো চ্যাম্পিয়ন্স লিগের সামনে ম্যাচ আছে, তাদের ট্রেইকে ফেরাটা দরকার মানে চ্যাম্পিয়ন্স লিগের হিসাব অনুযায়ী। ওইখানে তো পয়েন্টস দরকার। যদি তারা পয়েন্ট ভালোভাবে নিতে না পারে তাহলে তো মানে সামনে তাদের জন্য খারাপ দিন অপেক্ষা করবে। চ্যাম্পিয়ন্স লিগে তো 36 টিমস পার্টিসিপেট করতেছে। 34টা টিমের মধ্যে সরাসরি 8টা দল তারা রাউন্ড অফ 16-এ চলে যাবে। মানে আপনারা এটা জানেন, তবে আবার যদি বলি 1 থেকে 36 পর্যন্ত লিস্ট আসবে। একদম 1 থেকে 36 পর্যন্ত পুরো 1 নাম্বার টিম থেকে শুরু করে 36 পর্যন্ত সবারই লিস্ট হবে। এবং ওই লিস্টের মধ্যে যাদের পয়েন্ট মানে প্রথম 8 দল বা টপ 8টা টিম থাকবে তারা সরাসরি রাউন্ড অফ 16-এ চলে যাবে। তো টপ 8টার মধ্যে যদি বার্সেলোনা আসতে চায় কিংবা ঢুকতে চায় তাহলে পরবর্তী ম্যাচে ইউজিএলের পরবর্তী ম্যাচে অবশ্যই মানে তাদেরকে একটা দ্বারায় ফিরে আসতে হবে। দ্বারা বলতে আর কি, দ্বারা বলতে তো 3 পয়েন্টস নিয়ে যদি বের হইতে পারে তাহলে পরবর্তীতে তাদের জন্য ওই লিস্টে ঢুকাটা সহজ হবে। আর যদি না হয় তাহলে আবার আরেকটা খেলে তারপরে গিয়ে রাউন্ড অফ 16-এ আরও যে 8টা টিম আছে ওইখানে ঢুকতে হবে। তো হিসাব নিকাশের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বার্সেলোনাকে, যেহেতু তাদের ম্যাচ অনেকগুলা বাকি আছে। একটা ম্যাচে পয়েন্ট একদম 3 পয়েন্টে 3 পয়েন্ট হওয়ানো তো সেটা অনেক বড় একটা বিষয়। পরবর্তীতে সেটা নিয়ে অবশ্যই আলাদাভাবে চিন্তা করতে হবে। তো আজকে হচ্ছে লিগের ম্যাচ বার্সেলোনার। তারা লিগে তো অবশ্যই দুর্দান্ত অবস্থায় আছে, সেটা বলতেই হয়। প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজেদেরকে পুরাই একদম উপড়ে দিচ্ছে বার্সেলোনার জন্য।
অনেক বেশি পেশন নিয়ে তারা খেলতেছে, সেটা মানে বলতেই হয়। বিশেষ করে রাফিনহার কথা যদি বলি, এই প্লেয়ারটা নিজেকে খুব ভালোভাবেই মেলে ধরতে চেষ্টা করতেছে বর্তমান সিজনে বা চলমান সিজনে। তো এইটা বার্সেলোনার জন্য ভালো। এই প্লেয়ারটাকে নিয়ে আগে সে যখন একটা মোটামুটি পারফরমেন্সের উপরে ছিল না, তখন অনেক কথা হয়েছিল, তো ওইদিকে আর যাচ্ছি না। কিন্তু সে বর্তমানে যেটা করতেছে সেটা অবশ্যই মানে প্রশংসার দাবি রাখে, এবং এই প্লেয়ারটা আরও দুর্দান্ত করবে বলে আমার ধারণা। সে যথেষ্ট পরিমাণ সলিড অবস্থায় আছে, এবং প্লেয়ার যখন ঠিকঠাক অবস্থায় থাকে এবং ওই সময় যদি মিনিট খেলার সুযোগ পায়, তাহলে তার পারফরমেন্সটা এমনিতেই বের হয়ে আসার সম্ভাবনা থাকে। তো রাফিনহা সে যথেষ্ট পরিমাণ ঠিকঠাক আছে, তার আজকের ম্যাচে স্টার্ট করবে। এবং এই প্লেয়ারটার উপরে আমার কাছে মনে হয় যে বার্সেলোনা আলাদাভাবে এই সিজনে ভরসা রাখতেছে এবং রাখবে, এবং সে তো তার ভরসার প্রতিদানও দিতেছে। তো এইটা অবশ্যই ভালো একটা বিষয়। ফেরান তুরেস যে এই সিজনে খুব বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পাইতেছে বা খুব বেশি মিনিট খেলার সুযোগ পাইতেছে তা হইতেছে না। তবে সে বেঞ্চ থেকে এসে যতগুলা মিনিট পাবে ওই মিনিটগুলো যদি সে কাজে লাগাতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে তার মানে ম্যাচে ফেরাটা আরও সহজ হয়ে যাবে। পরিশেষে পেদ্রিকে নিয়ে বলে ভিডিওটা শেষ করতে চাই। আমি যখন বলছিলাম আজকে স্টার্টিং 11টা, ওইখানে পেদ্রিকে বাদ দিয়ে দিছি, মানে ওইটা ভুলে হয়েছে। ইনজুরির যেই ধরনের হাল কিংবা যে ইনজুরির যেইভাবে মিছিল চলতেছে বার্সেলোনাতে, পাবলো গোবি সে ইনজুর্ড অবস্থায় আছে, ফ্র্যাঙ্কি ডিয়ং সেও ইনজুর্ড। আমি ভাবছি এই দুইটার সাথে পেদ্রিও ইনজুর্ড অবস্থায় আছে, তো পেদ্রিকে বাদ দিছি এইটা মনে মনে মানে ভেবে। তো পেদ্রি তো অবশ্যই আজকে স্টার্ট করবে। পেদ্রি ছাড়া তো মানে মিডফিল্ডে আর কে খেলবে ওইভাবে, তো মানে নাই। তো পেদ্রি অবশ্যই স্টার্ট করবে। আর ওইখানে আমরা হয়তো পাবলো তরেকে দেখতে পারি, আর এরিক গার্সিয়া সে থাকতে পারে। এই তিনটা থাকার সম্ভাবনাটা বেশি দেখতেছি। তবে শেষ পর্যন্ত দেখা যাক বার্সেলোনার স্টার্টিং 11টা কীরকম হয়। অনেক প্লেয়াররা ইনজুরির কারণে বাইরে, তের স্টেগেন সেও চলে গেল। তো এমন অবস্থায় বার্সেলোনা কীভাবে নিজেদেরকে ক্যারি করে, কিংবা এই প্লেয়ারগুলো নিয়ে হ্যান্সি ফ্লিক কীভাবে বার্সেলোনাকে কতটুকু এগিয়ে নিতে পারেন, সেটাও একটা দেখার বিষয়। কারণ এখানে একটা চ্যালেঞ্জ চলে আসছে, হ্যান্সি ফ্লিকের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ চলে আসছে। কারণ ওনার কাছে তো অনেক প্লেয়ার্সই নাই, উল্লেখযোগ্য প্লেয়ার্স যারা স্ট্যান্ডার্ড, মানে এক প্রকার তো স্ট্যান্ডার্ড, তো তারা নাই। তো ওনাদের ছাড়া তিনি কিভাবে কন্টিনিউ করেন সেটাও একটা বিষয়। অনেক বেশি কঠিন হবে, অনেক বেশি কঠিন হবে বলে মনে করতেছি না, তবে অবশ্যই কঠিন। কারণ যেই প্লেয়ারগুলা থাকার কথা ছিল এরা যেহেতু নাই, এরা যদি থাকতো তাহলে তো ওনার কাজ আরও বেশি সহজ হওয়ার কথা ছিল। তো সে যেহেতু নাই, যেটা সামনে আসছে সেটার মধ্য দিয়ে যাইতে হবে। যেহেতু নাই, তো কিভাবে স্টার্টিংটা হয় এবং গেতাফের এগেনস্টে বার্সেলোনা কী করতে পারে সেটাই দেখার বিষয়। তারা যদি লিগের ধারাটা অব্যাহত রাখতে চায়, তাহলে তো জয় ছাড়া কোনো কথা নাই, 3 পয়েন্টস নিয়ে বের হতে হবে।